Good morning, respected guests, teachers and fellow students. Today, it is my great honor to introduce someone who is not incredibly talented, but also very inspiring, Miss Deepti Chaudhary. Miss Deepti Chaudhary, born on 20 September 2023 in Nasirnagar, Brahmanbaria, is the youngest daughter of Shivli Chaudhary and Deepali Chaudhary. 2016 সালে চ্যানেল আইয়ের স্বর্ণকিশোরী অনুষ্ঠান দিয়ে তার উপস্থাপনা যাত্রা শুরু হয়। সেই সময় তিনি বাংলাদেশের সেরা স্বর্ণকিশোরী হিসেবে নির্বাচিত হন। এক কথায় বলতে গেলে এই মঞ্চের স্বর্ণমেয়াজ রয়েছে আমাদের মাঝে। Miss Deepti Chaudhary has not only excelled in the media but also in the literary world. She has written 2 books, Deepti Koshor এবং বাধাশত উপর ফেলো, both published when she was just 17 years old. এক কথায় দীপ্তি চৌধুরী শুধু দীপ্তি মানি নন, তিনি আমাদের সকলের জন্য প্রেরণা। Currently, she is involved in the Active Food campaign, which works towards global food system transformation. আর সেই সাথে তিনি বিশ্বের নানা সেমিনারে অংশ নিচ্ছেন, bringing Bangladesh into the spotlight. Ladies and gentlemen, এখন আমাদের আজকের অনুষ্ঠানের সেই স্পেশাল মোমেন্ট, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখন আমি ভীষণ উৎসাহের সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় আজকের বিশেষ অতিথি দীপ্তি চৌধুরীকে। আসুন করতালির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আমরা মঞ্চে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? শুনতে পাই না আওয়াজ, আরেকটু জোরে হয় নাকি আওয়াজ? এইবার মনে হচ্ছে আমরা মনে হয় ভালোই আছি, কিন্তু আমি অনেক অনেক নার্ভাস। মানে এত নার্ভাস আমাকে অনেক দিন কেউ করতে পারেনি। আমি কি তোমাদেরকে থ্যাংক ইউ দেব নাকি তোমাদের উপর রাগ করবো যে তোমরা আমাকে এত নার্ভাস বানিয়ে দিয়েছো? এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর অভিনয়, এত সুন্দর গান, এত সুন্দর কবিতা লেখা এবং কবিতা পড়া আমাকে অনেক দিনের একটা এনার্জি দেবে। আমি তোমাদের কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল। আমি জানি না যে আমি আসাতে তোমরা কতটা খুশি হয়েছো, আমি শুনেছি তোমরা অনেক খুশি হয়েছো। এখন আমি তো একা মানুষ, আমি চিৎকার করলেও এত জোরে হবে না, সেটা আমার সীমাবদ্ধতা, তোমরা ক্ষমা করো। কিন্তু তোমাদের কাছে এসে যে আমার অনেক ভালো লাগছে সেটা প্লিজ তোমরা বিশ্বাস করো, এবং আমার অনেক ধন্যবাদ নিও তোমরা। প্রতিদিন না আমি অনেক বড় মানুষের সাথে বেশি চলতে হয়, তো বড় বলতে আমি বয়সে বড় বোঝাচ্ছি। তোমাদের সাথে চলার সুযোগ কম হয় বলে আমার অনেক নেগেটিভিটির সাথে চলতে হয়। এরকম অভিজ্ঞতা আমাদের সবারই আছে নিশ্চয়ই। সামনে যারা একটু বয়স্ক বসে আছেন আমার মতো, তোমাদের মতো না যারা, প্রতিদিন আমরা অনেক নেগেটিভিটি দেখি। এ ওকে খারাপ বলছে, ওর পেছনে কথা বলছে, একটু টেনে ধরছে, উন্নতি করছে, সহ্য হচ্ছে না, এরকম অনেক কিছু। সেটা তোমাদের মধ্যে নেই। সেজন্য আজকে আমি অনেক আনন্দিত তোমাদের কাছে আসার জন্য। আমার 238 কিলোমিটার পাড়ি দিয়ে আসতে হয়েছে, বাট আমার মনে হচ্ছে এটা কোনো দূরত্বই ছিল না, আমার আরো আগে আসা উচিত ছিল, এবং আমি আরো বারবার আসবো। আমি জানি না যে আমার কাছ থেকে তোমরা কতটা কি শিখতে পারবে, কিন্তু আমরা অনেকখানি গল্প করবো। আমি অনেকক্ষণ তোমাদের সঙ্গে আছি, থাকবো। তোমাদের অনেকে আমি দেখছি আমার বই দিয়ে রোদ ঠেকাচ্ছ। ইটস দ্য মোস্ট বিউটিফুল থিং, যেটা আমি গত বেশ কয়েক বছরে আমার মনে হয়েছে, এবং আমার মনে হচ্ছে আমি অনেক ভালো আছি, আমি আরও বেশি কাজ করার একটা স্পিরিট পাচ্ছি। সো আমরা চলো কিছু কথা বলি, কিছু আনন্দ করি। তোমাদের কাছ থেকে আরও অনেক অনেক কিছু শিখবো আমরা। তোমাদের কোয়েশ্চেন্স নিব, তোমরা যা জানতে চাও তার উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। প্রথমে বলি যে আমি কিন্তু এরকম একটা স্কুল থেকে বড় হয়েছি। এরকম বলতে আমি বুঝিয়েছি যেটা ঢাকা শহর থেকে অনেক দূরে, যেটা হয়তো অনেক বেশি শহরের মধ্যে না, একটু গ্রাম গ্রাম পরিবেশ আছে। সো সেই জায়গায় আমি অনেকগুলো প্রথম কাজ করেছিলাম, যেগুলো করার জন্য আমি কোনো এক্সাম্পল পাইনি যে অমুক তো করেছে, অমুকের মতো আমি হব। আমার কাছাকাছি কোনো এক্সাম্পল ছিল না। সো পৃথিবীতে তো আসলে অনেক বড় বড় এক্সাম্পল থাকে। ধরো আমার উপজেলা থেকে প্রথম আমি হোলি ক্রস কলেজে পড়তে গেছিলাম, এর আগে কেউ পড়তে যায়নি আমার উপজেলা থেকে। আমি সেটাকে অনেক বড় অর্জন বলছি না,
কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে তোমার আশেপাশে এক্সাম্পল নাও থাকতে পারে, বাট বি দ্য এক্সাম্পল। তুমি এক্সাম্পল হতে পারো যাকে তোমাকে দেখে মানুষ বলে অমুক তো করেছে, তুমিও করো আসলে। সো সবসময় আমাদের সামনে এক্সাম্পল নাও থাকতে পারে। একটা জিনিস তোমাদের পারফরমেন্স আমি খেয়াল করেছি, যখন নাটক হচ্ছিল তোমরা কি খেয়াল করেছো মাইকের সংখ্যা 2টা আর অভিনয় শিল্পী ধরো 4জন 5জন আছে। এখন কথা তো সবাই বলবে, কথা শুনতে তো আমাদের কারোর সমস্যা হয়নি। কিভাবে 2টা মাইক দিয়ে হলো বলো তো? কারণ ওরা একজন আরেকজনকে মাইক আগায় দিচ্ছিল। দেখবে আমার কথা শেষ, আচ্ছা এখন তো তার ডায়লগ, আমি তাকে মাইক্রোফোনটা আগায় দিই, তার কিন্তু মাইক্রোফোন টান দিতে হয়নি। সো আমরা যখন একটা টিম ওয়ার্ক করি, আমরা যখন সবাই মিলে একটা কাজ করি, তখন ব্যাপারটা সুন্দর হয়। নাচের বেলায় একজন হয়তো পেছনে হাত দিতে ভুলে গেছে, আমি দেখছি তার পেছনের আরেকজন হাতটা টেনে এনে ও নিজেই হাতটা ধরে নিচ্ছে। সো তোমরা যখন সবাই সবাইকে নিয়ে থাকো না, তখনই আমরা সুন্দর থাকতে পারি। পৃথিবীতে কেউ একা ভালো থাকতে পারে না। তোমাদের হয়তো মনে হবে যে ক্লাসে তো ফার্স্ট একজনই হয় ভাই, ক্লাসে তো সেকেন্ড একজনই হয়, তাই না? কিংবা আমি তো চাইবো যে ধরো কেউ বৃত্তি না পেলেও আমি বৃত্তি পেয়ে যাব। কিন্তু দেখবে যখন তোমরা একটা বড় কাজ করবে, বড় করে ভাববে, তখন আমরা একসাথে হলেই আমরা ভালো থাকি। আমরা যদি আমাদের সমাজ নিয়ে ভালো থাকি, আমাদের দেশ নিয়ে ভালো থাকি, সেটাই প্রকৃত ভালো থাকা। তোমরা কি জুলাই বিপ্লবের কথা শুনেছো? কারা কারা শুনেছো দেখি? সবাই শুনেছো? সেখানে কারোর তো কোনো ব্যক্তিগত লাভ ছিল না। এতগুলো মানুষ কেন জীবন দিয়ে দিল বলো তো? কে বলতে পারো? শুধু শুধু জীবন দিয়ে দিল কেন? সেটা কি সত্যি শুধু শুধু জীবন দেয়া ছিল না? কেন জীবন দিয়েছিল? আরেকটু জোরে হবে আওয়াজ, আরো জোরে। দেশের জন্য জীবন দিয়েছিল। তার মানে দেশটা ভালো থাকলেও আমরা ভালো থাকি আসলে। আর দেশ কখন ভালো থাকে বলো তো? এক্স্যাক্টলি, যখন আমরা ভালো থাকি। দেশের কিন্তু কোনো একটা প্রাণ নেই, সব প্রাণ মিলিয়ে দেশের প্রাণ। সেজন্য আমাদের সব প্রাণ যখন ভালো থাকে তখন দেশটা ভালো থাকে, আর এভাবে পুরো পৃথিবীটা ভালো থাকে। তোমাদের সাথে কথা আমি বলবো, আমিও অনেক জায়গায় যাব, কিন্তু তোমাদের কথা একটুখানি শুনতে চাই। ভলেন্টিয়ার্স কেউ থাকলে তাদের কাছে যদি আমরা একটা মাইক্রোফোন নিতে পারি, তাহলে আমরা মজা করে কথা বলতে পারি। একটুখানি জানতে চাই যে গুড সিটিজেন, আমরা তো সবাই দেশের মানুষ, তাই না? তো দেশের প্রতি আমাদের যেমন কিছু দায়িত্ব রয়েছে, দেশের কাছ থেকে আমাদের কিছু অধিকারও রয়েছে। অধিকার এবং দায়িত্ব একে অপরের সাথে পরিপূরক, তাই না? আমরা অধিকার পাই এবং অধিকার যখন আমরা দাবি করি তখন আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। দেশের প্রতি আমাদের কি কি দায়িত্ব রয়েছে এবং কি কি অধিকার রয়েছে সেগুলো তোমাদের কাছ থেকে শুনি। কে বলতে পারবে দেশের কাছ থেকে আমরা কি অধিকার রাখি? হাত দেখে আমি তারপর মাইক্রোফোন নিয়ে যাব। কে বলতে পারবে দেশের কাছে আমার একটা অধিকারের কথা? একটাও হাত নেই? আছে, পেয়েছি, হাত পেয়েছি। নিজের বাক স্বাধীনতা থাকতে হবে। তার মানে দেশের কাছে বাক স্বাধীনতাটা আমার অধিকার। বাহ, অনেক ধন্যবাদ। আর কি অধিকার আছে আমার? আরেকটা হাত দেখতে পেয়েছি। নিজের ইচ্ছা মতো ভোট প্রদান। ওয়াও, ওরে সর্বনাশ! এ তো মনে, আমি তো বাচ্চা ভেবে তোমাদের সাথে কথা বলছিলাম। আমার কি আরেকটু মানে বড়দের মতো করে কথা বলা উচিত? ভোটের অধিকার চাইছে যারা, ও মাই গড! জোরে একটা হাততালি। আর কি অধিকার আছে আমার দেশের কাছে? নিরাপত্তার অধিকার। নিরাপত্তার অধিকার, অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। নিজের মূল্যবোধ, এটা তোমার দায়িত্ব, দায়িত্বের জায়গায় আসে। কি আমার ভাইয়েরা তো হারিয়ে দিচ্ছে নাকি আপুরা? হ্যাঁ, হাতটা দেখা যাচ্ছে না। নিজের নিজের ধর্ম পালনের অধিকার। একদম, একদমই তাই।
থ্যাংক ইউ। এখন ছেলে সমাজের মত প্রকারের অধিকার। থ্যাংক ইউ। এখন ছেলে সমাজের মান সম্মান রাখতে ভাইটি দাঁড়িয়েছেন। এবার নিজের বল। স্বাধীনতা। স্বাধীনতা, হ্যাঁ স্বাধীনতা অনেক ধরনের হতে পারে। এই যে তোমরা পড়াশোনা করছো সেটাও তোমার অধিকার, শিক্ষার অধিকার। সকল ক্ষেত্রে বৈষম্য দূর করার অধিকার। একদমই তাই, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবারে অধিকারের পর্বটা শেষ করলাম। বৈষম্য বিরোধী বাংলাদেশের জন্য এই জুলাই বিপ্লবে আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, তাই না? সো রাষ্ট্রের কাছ থেকে আমার যে অধিকারগুলো রয়েছে সেগুলো আমরা চাইবো, আমরা ভোকাল হব, আমাদেরকে জানতে হবে যে আমি কী কী অধিকার রাখি। অধিকার সচেতন হতে হবে, ঠিক আছে? আর কি কি দায়িত্ব আছে যেটা তুমি তোমার দেশের জন্য করবে, সমাজের জন্য করবে, সেটা কে বলতে পারবে? এই সামনে হাত উঠেছে। কি দায়িত্ব আছে তোমার? দেশকে ভালোবাসা। দেশকে ভালোবাসা, অ্যাবসলিউটলি, সেটা প্রথম দায়িত্ব। কিন্তু দেশকে যদি ভালো না বাসো তাহলে কিন্তু কিছুই করতে পারবে না। মনে হবে যে কোনো রকমে আইএলস দিয়ে বিদেশ চলে যাই। বিদেশ গিয়েও কিন্তু দেশের জন্য অনেক কিছু করা যায়, বাই দ্য ওয়ে। সেই ব্যাপারে আমরা পরে নিশ্চয়ই আসবো। আর কি দায়িত্ব আছে আমার? রাস্তাঘাট পরিষ্কার রাখা। একদমই তাই, রাস্তাঘাট পরিষ্কার রাখা, ভেরি নাইস। ওইখানে ছেলেদের কাছে হাত আছে। দেশের আইন নিয়ম কানুন মেনে চলা। ও, যুদ্ধ হয়ে গেল। আইন নিয়ম কানুন মেনে চলা, অ্যাবসলিউটলি রাইট। যা আছে আইন সেটা তোমার জায়গা থেকে মেনে চলা। আর একজন বলছিলে দেশের সম্পদ রক্ষা করা। অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, আমাকে তুমি বলো যে তুমি দেশের কি সম্পদটা রক্ষা করেছো? শেষ শেষ কোন সম্পদটা রক্ষা করেছো? দেশের সম্পদ কি খালি দেশের যে ব্যাংকে অনেক টাকা সেগুলো, রিজার্ভের টাকা? না তো। রাস্তার পাশে যে গাছ থাকে সেটাও কিন্তু দেশের সম্পদ। তুমি যদি গাছটা না একটা ডাল ছিঁড়ে ফেলো সেটাও কিন্তু তুমি দেশের সম্পদ রক্ষা করলে, তাই না? ঠিক আছে, আর কি দায়িত্ব আছে আমাদের দেশের প্রতি? দেশের প্রতি আমাদের দায়িত্ব যে নিজের দেশের যতগুলো কর্মকাণ্ড আছে সকলকে সঙ্গে নিয়ে সেই কর্মকাণ্ডগুলো সম্পূর্ণ করা এবং দেশপ্রেম দেখানো, যে প্রত্যেকটি দেশের কাছে আমাদের দেশকে প্রমাণিত করতে হবে যে না, আমাদের দেশই বেস্ট। ও, আমাদের দেশই বেস্ট, এইটা একটা সুন্দর কথা। চল তো সবাই মিলে বলি, আমার দেশ সেরা। পারবে বলতে? আচ্ছা, আমি 1 2 3 বলবো। 1 2 3। সাথে আপোষ না করা। অনেক 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 ধন্যবাদ, চমৎকার। তবে আরেকটা, থ্যাংক ইউ সো মাচ, আমি শুনেছি মনে, অন্যায়ের সাথে আপোষ না করা। অন্যায়ের সাথে আপোষ না করা, অ্যাবসলিউটলি ট্রুথ। তবে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমার আমার রয়েছে। আমরা যারা ধরো গিয়ে নীতি নির্ধারণ করতে পারি না, আইন বানাতে পারি না, এখানে ওসি স্যার রয়েছেন, তার অনেক বড় দায়িত্ব রয়েছে। তিনি আমাদেরকে কিন্তু অনেক বড় একটা আশ্বাস দিয়েছেন যে তিনি তোমাদের কথা শুনবেন। তার জন্য একটা জোরে হাততালি দাও দেখি। তোমার আমার, আমরা যারা স্টুডেন্ট রয়েছে তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নিজেকে গড়ে তোলা। তুমি যখন একটা সুনাগরিক হবে, তুমি যখন দেশের সম্পদ হবে, তখন কিন্তু তুমি দেশের প্রতি সবচেয়ে বড় দায়িত্বটা পালন করলে। তুমি যদি এমন মানুষ হও যাকে নিয়ে দেশ গর্ব করতে পারে, তাহলে কি তুমি দেশের জন্য অনেক বড় দায়িত্ব করলে না? তুমি যদি অনেক বড় মানুষ হও, তোমার মা তোমাকে নিয়ে অহংকার করবে না? দেশটাও তো মা, দেশও তোমাকে নিয়ে অহংকার করে। দেখবে যখন তোমরা যদি দেশের বাইরে কেউ গিয়ে থাকো বা পরে যাও, দেখবে দেশের একটা ছোট্ট খারাপ কিছু হলে তোমার অনেক মন খারাপ হবে, আর দেশের যদি ভালো কিছু হয় তোমার অনেক ভালো লাগবে। যারা দেশের বাইরে থাকেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা কিংবা নানাভাবে কাজ করেন, যারা বিদেশে থেকে টাকা পাঠান আমাদের দেশে, তারা কিন্তু দেশকে নিয়ে অনেক টেনশন করেন। তারা তো দেশে থাকেন না। দেশে যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি ভালোভাবে কাজ না করেন তাদের সমস্যা হয় না, তাই না? যদি দেশে চুরি ডাকাতি হয় ওদের বাসায় তো হচ্ছে না, তারপরে ওদের কেন মন খারাপ হয়? কারণ দেশটা আসলে মা। মা দূরে থাকলেও মা, তার কষ্টে কষ্ট হয়, তার ভালো লাগায় ভালো লাগা হয়।
এখন নিজেকে গড়ে তোলার সময়টা আমি আসলে কিভাবে আমাকে গড়ে তুলবো? পড়াশোনা তো করছি, আর মাঝে মাঝে অস্থির লাগে না ভাই, কি করছি, কি করব, আমার কি করা লাগবে? কার কার এরকম অস্থির লাগে? মানে আমি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। ওকে, অনেক অস্থির লাগে, ভেরি ন্যাচারাল। তোমাদের সময়ে আমারও লাগতো, ইনফ্যাক্ট আমার এখনও লাগে। মানে কী করছি, ঠিকঠাক করছি তো? অন্য কিছু করলে কি ভালো করতাম? এটার জন্য একদমই টেনশন হওয়ার কিছু নেই। তোমরা যারা এখানে রয়েছো, এই সময়টাকে কি বলে বলো তো? কি সময় এটা জীবনের? কৈশোর সময়, তাই না? কিশোরী এবং কিশোর। একজন আপু বললে বয়সন্ধিকাল, তারপরে তার বন্ধুরা পেছন থেকে তাকে কেন বলো তো? বয়সন্ধিকাল লজ্জার? লজ্জার কারা কারা মনে করো? কথা বলতে লজ্জা লাগে, চেঞ্জেস লজ্জা লাগে। এখানে অনেকে আছে প্রাইমারিতে পড়াশোনা করে, তারা কি শিশু, তাই না? আর যারা হাই স্কুলে পড়াশোনা করছো তারা কিশোর এবং কিশোরী। এই যে ছেলেদেরকে আলাদা বসিয়েছে, তোমাদেরকে আলাদা বসিয়েছে, ওদের সাথে একটা মোটামুটি শত্রু শত্রু ভাব, আবার মাঝে মাঝে দেখা যায় ভালোও লাগে। একটা জটিল সময় আসলে, তাই না? এবং দেখা যায় মাঝে মাঝে নিজেকেই চিনতে পারি না, আমার একটা পরিবর্তন আসছে। ইটস ভেরি ন্যাচারাল। কংগ্রেচুলেশনস যারা বয়সন্ধিকাল পার করছো, তোমরা পরিণত হচ্ছ আসলে একজন নারী হিসেবে, একজন সুনাগরিক হিসেবে। তোমাদের যে পরিবর্তন আসে সেটা যদি না আসে সেটা অ্যাবনর্মাল, ওকে? এবং এই সময়টায় আমাদের মাঝে মাঝে মনে হয় বাবা মা আমাদের মনে হয় ভালো চায় না, বাবা মা আমাদের বুঝতে চাইছে না। কিন্তু কিছু জিনিস একেবারে কনস্ট্যান্ট ধরে রাখতে হবে, যে বাবা মা সব সময় তোমার ভালো চায়। এটা বিশ্বাস করো? কে কে করো দেখি? বাবা মার সব কথা শোনো কে কে? অনেক হাত নেমে গেছে। আমাদের গার্ডিয়ানরা রয়েছেন পেছনে, তাদের কাছে জানতে চাইলে ভালো বোঝা যেত যে কে আসলে রাতের বেলা দুধটা খেয়ে ঘুমায়, কে স্কুলে আসার আগে ডিম খেতে চায় না। এখন এটা তো বিচার পর্ব হয়ে যাবে, সেজন্য আমি আর সেই অংশে যাচ্ছি না। কিন্তু এই সময়ে তোমার শারীরিক এবং মানসিক গঠনের জন্য সবচেয়ে বেশি তোমাকে সচেতন থাকতে হবে। ঠিকমতো পুষ্টিকর খাবার খেতে হবে, সুন্দর জিনিস নিয়ে ভাবতে হবে। ঠিক আছে? ঠিক আছে না ঠিক নেই? ঠিক তো নেই মনে হচ্ছে। আছে? আচ্ছা, এবার আমাকে বলো তো, তোমরা আয়রন কি খেলে পাবে? কচু, ওকে। আর কলা, কাঁচা কলা, ওকে। কলার মোচা, অনেক কিছু। এই জিনিসগুলো তোমাদের জানতে হবে যে কোনটা খেলে আসলে তুমি কি ধরনের পুষ্টি পাবে। কারণ ভেতরের শক্তি না থাকলে কোনো কাজ করা যায় না, মানসিকভাবেও না, শারীরিকভাবেও না, কোনোভাবেই না। এখন আমাকে বলতে পারো, হ্যাঁ বেশি খান বলে আপনি এরকম মোটুসুটু। বুদ্ধিটাও তো থাকতে হবে। এক্সারসাইজ করবে, ভালো মতো খাওয়া দাওয়া করবে, পড়াশোনা করবে, টিচার্সদের কথা শুনবে। ঠিক আছে? ভেরি নাইস। এবারে আমরা একটা সেগমেন্ট করব যার নাম হচ্ছে ইচ্ছে তোলা। মানে এখানে ধরো তোমার কাছে একটা আলাদিনের জিনি আছে, তার কাছে যা চাইবে তাই পাওয়া যায়। এখন তোমরা কি হতে চাইবে? যদি ধরো জিনি এখানে চলে আসলো, ছুমন্তর ছু করে দীপ্তি আপু নিয়ে আসলো, তাহলে জিনির কাছে তুমি কি হতে চাইবে? হাত দেখবো, তারপরে মাইক্রোফোন যাবে। এদিকে এদিকে বলে ফেলো, আমি শুনছি। ধনী ব্যক্তি হতে চাও? আচ্ছা, অনেক টাকা লাগবে তোমার? আচ্ছা, টাকা দিয়ে কি করবে? আমি ইলন মাস্কের থেকেও বড় ধনী ব্যক্তি হতে চাই। ইলন মাস্কের থেকেও বড় ধনী ব্যক্তি, ওকে। তারপরে অনেক অনেক ধনী তুমি হয়ে গেলে তারপরে কি হবে আসলে? আমি তখন পৃথিবীর ভালো করার চেষ্টা করব। কি ভালো করবে? যেমন অনুন্নত দেশগুলোকে উন্নত করার চেষ্টা করব। আমার কাছে যেহেতু সামর্থ্য আছে। আচ্ছা, অনুন্নত দেশকে উন্নত করার চেষ্টা করব। কেমন করে উন্নত হয়? এই রে আপু, এটা কেউ টকশো বানায় ফেলছে। বলো দেখি।
নাকি অনেক দামি একটা গাড়ি থাকার জন্য অনেক বড় লোক হতে চাও? বড় লোক হলে তো দামি গাড়ি আসবেই, সেটা তো এমনিতে আসবে। আচ্ছা, কিন্তু উন্নত হওয়ার জন্য সবসময় টাকারও দরকার নেই। কিন্তু উন্নত যখন তুমি মানসিকভাবে হও, ধরো আমাদের এখানে যদি বাল্যবিয়ে একেবারে বন্ধ হয়ে যায়, সেটা উন্নতির একটা সূচক। আমাদের এখানে যদি কোনো যৌতুক না থাকে, সেটা উন্নতির একটা সূচক। আমাদের এখানে যদি আইনের শাসন থাকে, সেটা উন্নতির একটা সূচক। অনেক বড় লোক না হলেও চলবে, বাট ধরো যিনি তোমাকে বড় লোক বানায় দিল, বড় লোক ভাই সালাম আলাইকুম। এরপরে হ্যাঁ বলেন। আমি নিজের জন্য কিছু চাই না, আমি শুধু একটাই চাই, আমার দেশ হবে পুরো পৃথিবীর মধ্যে সেরা দেশ, যে সকল দেশকে কন্ট্রিবিউশন করবে এবং সকল দেশকে শাসন করবে। আমার দেশ কখনো কারো নিচে থাকবে না, থাকবে সর্বোচ্চতরে। বাহ, দারুণ। আমার দেশে থাকবে সামরিক বাহিনী সবার সেরা, যেমন নর্থ কোরিয়া, চীন, এরকম থাকবে আমার দেশের সামরিক বাহিনী। পারমাণবিক বোমা থাকবে অসংখ্য, কেউ ভয় আমাদের দেশের উপর হাত তুলতে পারবে না, এমন আমার চাওয়া। ওরে বাপরে, যিনি মনে হয় ভয়ই পেয়ে যাচ্ছে যে বোমা দিয়ে আবার কখন তাকেই উড়ায় দেওয়া হয়। এরপরে কে কি হতে চায়? যিনি কিন্তু চলে যাবে, বেশিক্ষণ থাকবে না, তাড়াতাড়ি চেয়ে ফেলো। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের হয়ে ফুটবল বিশ্বকাপ জিততে চাই। আমি বাংলাদেশকে সকল দেশের সামনে রিপ্রেজেন্ট করতে চাই। বাহ, তুমি কি ফুটবল খেলো? খেলি। ওয়াও, তাহলে তো এর পরের নেইমার, মেসি আমাদের দেশ থেকে যাচ্ছে। ইয়েস, বাহ। এরপরে কে কি চাবা? আসসালামু আলাইকুম, আমি একজন বড় হয়ে আদর্শ ডাক্তার হতে চাই। বাহ, দারুণ। যিনি মনে হয় এটা তোমাকে দিয়েই দিছে। ওমর কিন্ডারগার্টেন যেভাবে তোমার নার্চার করছে, মনে হয় আমরা একটা ভালো ডাক্তার পেতে যাচ্ছি। কংগ্রাচুলেশন অ্যান্ড বেস্ট উইশেস। এরপরে তাড়াতাড়ি যিনি চলে যাবে। আমি একজন খুব বিখ্যাত এবং জ্ঞানী কবি হতে চাই। তুমি তো কবি অনেক বড় হয়ে গেছো, যে কবিতা আজকে তুমি লিখেছো, ও মাই গড। সো বড় কবি আবার বলছে বড় কবি হতে চাই, এই কি ব্যাপার ভাই? হলো না, বোকা ইচ্ছে হয়ে গেল। এরপরে জানতে চাই ডক্টর। ডক্টর হয়ে কি করবে তুমি? তোমাকে তো আমি দেখতেই পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আমি একজন রেসপন্সিবল টিচার হতে চাই। ও ওয়াও, বাহ। এখানে তোমার কোন টিচারের মতো হতে চাও শুনি? আমার ফারুক স্যার। ফারুক স্যার? রকস্টার ফারুক স্যার। ফারুক স্যার আছেন নাকি এখানে? হি মাস্ট বি সো প্রাউড। দেখতে পাচ্ছি ফারুক স্যার, আসসালামু আলাইকুম। এরপর যিনি আর তিনটা ইচ্ছে নেবে, আপনাকে একবার হাত করতে চাই। কে? তাড়াতাড়ি চলে আসো, যিনি তো এই ইচ্ছা এখনই পূরণ করে দিবে। আমিও হাত করতে চাই। ওরে, এখন যিনি তো দেখে আমাকেই বানায় দেওয়া হলো। আমাকে দেখতে একটু জিনি লাগে নাকি রে? মনে হয় একটু জিনি লাগে না? আরে না, এখন যিনি ইচ্ছে পূরণ করবে, হাত করুক আগে, দেন বলছি। ওয়াও, সবাই হাত। আপু, আমি এত ভালোবাসা কোথায় রাখি আমি জানি না আমি এটা যোগ্য কিনা। আমি এই কালাই উপজেলায় এই ওমর স্কুলের চেয়েও একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে চাই। ওয়াও, ইয়েস। ওমর স্যার, আপনার স্কুলের মানে কম্পিটিটর আসতেছে খুব তাড়াতাড়ি। আমি বিশ্বের সকল রাষ্ট্রকে একবদ্ধ করতে চাই। সকল রাষ্ট্রকে একতাবদ্ধ, ও মাই গড, কি প্রখর চিন্তা তাদের। মানে আমি কি ভেবে এসেছি, কি বলবো, আর তার অনেক উপর দিয়ে যাচ্ছে ওরা। ও মাই গড। আমি একজন সৎ মানুষ হতে চাই। ও ওয়াও, সেটা নিশ্চয়ই তুমি হয়েছো ইতিমধ্যে। সৎ মানুষ হওয়ার কোনো বয়স নেই, কোনো মাপকাঠি নেই। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ। এখন যিনি আর কোনো ইচ্ছে নিতে পারবে না আজকে, এর পরের বার যখন আসবে। লাস্ট ইচ্ছে, আমি একজন আদর্শ মা হতে চাই। আদর্শ জাতি গড়ার জন্য আদর্শ মা হতে চাই আমি। ওয়াও, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে একটা পিক তুলতে চাই। আমি আসবো, সবার সাথে আমি গিয়ে ছবি তুলবো। তবে মা হওয়ার বয়সটা কত বলো দেখি? কত বছর বয়সের আগে মা হওয়া যাবে না?
তুমি সুস্থ থাকার জন্য, তোমার শিশু সুস্থ থাকার জন্য কত বছর বয়সের আগে গর্ভধারণ করা যাবে না? 18 কে বলেছে 18? 20 অ্যাবসলিউটলি। আর কত বছর বয়সের আগে বিয়ে করলে তুমি সুস্থ থাকবে না? 18 ছেলেরাও 18? না 21। বাল্য বিয়ে যদি হয় ওসি স্যার কিন্তু ধরে নিয়ে যাবে। আর তোমার আশেপাশে যদি বাল্য বিয়ে হয় কাকে বলতে হবে? এখানে একটা কথা মনে পড়লো, আমি যখন বাল্য বিয়ে নিয়ে কাজ শুরু করি, ইট ওয়াজ ব্যাক ইন 2016, তার মানে 8-9 বছর আগে আজকে থেকে। তখন বাল্য বিয়ে নিয়ে কথা আরও কম হতো। আমি আমার এলাকায় পোস্টার ছাপিয়েছিলাম, ওসি স্যারের নাম্বার, আর ওসি স্যারকে ভয় পেলে আমার নাম্বার, আমাকে জানান আমি তাকে গিয়ে জানাবো। সো এরকম করে আমরা অনেক বাল্যবিয়ে পুরো বাংলাদেশে বন্ধ করেছিলাম। সো এই সমস্যাগুলোকে তোমাদের আপাত দৃষ্টিতে মনে হবে ভাই বিয়ে করা তো সুন্দরী, গয়নাগাটি পরে বিয়ে করলাম, কাউকে পছন্দ থাকলে তো আরও সুন্দর, কিন্তু আলটিমেটলি সেটা তোমাকে কোনো ভালো রেজাল্ট দেবে না। আমার আম্মার অনেক কোমরে ব্যথা, আমার আম্মার হাড়ে ব্যথা, ইটস বিকজ আমার আম্মার বাল্য বিয়ে হয়েছিল। আমার আম্মার বিয়ে হয়েছে 17 বছর বয়সে, বিকজ সে সেটা জানতো না। সো এই সমস্যাগুলো একসময় তুমি গিয়ে আসলে ফেস করবে, যেটা তোমার এখন থেকেই প্রিভেন্ট করা উচিত। আরেকটা জিনিস বলতে চাই, একজন বলছিলে যে তোমরা ভালো মানুষ হতে চাও, সৎ মানুষ হতে চাও। সৎ মানুষ হওয়ার বেলায় দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হয়। একটা হচ্ছে আমি ভালো কাজ করব, আমি খারাপ কাজ করব না। আরেকটা কি, কে বলতে পারো? হ্যাঁ, আমি সব মিথ্যাটিতে সব মিলিয়ে আমি বললাম যে আমি ভালো কাজ করব এবং খারাপ কাজ করব না। আরেকটা আছে, দেশকে ভালোবাসবো। হ্যাঁ, সেই সব কিছুকে আমি ভালো কাজের মধ্যে আনছি। ধরো ভালো কাজ করার জন্য অন্যদের উৎসাহিত করব। ওকে, আসসালামু আলাইকুম ম্যাডাম। সো আরেকটা কাজ হচ্ছে খারাপ কাজ যারা করে তাদেরকে না বলা। ঠিক আছে, তুমি ভালো কাজ করছো, খারাপ কাজ করছো না। এর বাইরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আশেপাশে যারা খারাপ কাজ করেন তাদেরকে না বলা যে তুমি খারাপ কাজ করছো, এটা তাদেরকে বুঝতে বলা। ঠিক আছে, আমরা এখন শুধুমাত্র এখানে যারা বসে আছে, এটা একটা সমাজ, তাই না? সমাজ বইয়ে এই সমাজের কথাই বলা আছে। আমার পাশের বাড়ির যে থাকে সে আমার প্রতিবেশী, আমার স্কুলে যে পড়ে সে আমার সহপাঠী, তাই না? তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে সেই সব কিছু লেখা আছে। বড়দেরকে সম্মান করতে হবে, টিচারের কথা শুনতে হবে, ছোট ভাই বোনকে আদর করতে হবে, সেই সব কথা লেখা আছে না? কিন্তু তুমি আমরা সবাই এখন কিন্তু আরেকটা সমাজের নাগরিক, সেটা হচ্ছে ভার্চুয়াল সোসাইটি। ঠিক আছে, ডিজিটাল সোসাইটি, যেখানে আমরা একজনের শারীরিকভাবে কাছে থাকি না, কিন্তু সার্বক্ষণিক আমরা একজন একজনের সাথে কানেক্টেড থাকি। তোমরা আমাকে এর আগে দেখেছো না? কে কে আমাকে এর আগে দেখেছো? সবাই এর আগে আমাকে দেখেছো, তাই না? সেটা কিভাবে দেখেছো? আমি তো কালাই এর আগে আসিনি, স্মার্টফোনে দেখেছো, তাই না? সেখানে তুমি আমার ছবি দেখলে কমেন্ট করতে পারো, তুমি আমার ভিডিওস দেখলে বলতে পারো তোমার কেমন লাগছে, তুমি সেটাকে শেয়ার করতে পারো। তার মানে উই হ্যাভ আ কমিউনিকেশন। তাহলে সেটা একটা সমাজ হলো না? তুমি সেখানকার নাগরিক হলে না? সেখানেও কিন্তু তোমার অনেকগুলো দায়বদ্ধতা আছে, হ্যাঁ, অনেকগুলো দায়িত্ব আছে, অনেকগুলো কর্তব্য আছে, অনেকগুলো অধিকার আছে। যারা সোশ্যাল মিডিয়াতে, আচ্ছা এই সমাজে আমি কি সরাসরি একজনকে গিয়ে বলি এই তুমি দেখতে এত মোটা কেন? বলো কখনো? বলো না তো। আচ্ছা তুমি এরকম কেন, তোমার পোশাক এরকম কেন, এই ধরনের কথা কি সরাসরি গিয়ে তুমি বলো? কিন্তু সোশ্যাল মিডিয়াতে কমেন্টটা করার বেলায় আমরা একবারও ভাবি না। এটা কিন্তু একেবারেই ইকুয়াল। তুমি যখন তোমার একটা বন্ধুকে মনে কষ্ট দিয়ে সরাসরি কথা বলো না, তুমি তার কমেন্টে গিয়েও সেই কথাটা লিখতে পারো না। ঠিক আছে, তুমি একজন অপরিচিত মানুষের সঙ্গে যে ম্যানারটা তোমার বাস্তব জীবনে দেখাও, সেই ম্যানারটা তোমার ভার্চুয়াল জগতেও তোমাকে দেখাতে হবে। আমাদের সমাজে এটা আমাদের রাষ্ট্রের ব্যর্থতা, এটা আমাদের সমাজের ব্যর্থতা, এটা
যারা বড় আছে আমরা তাদের ব্যর্থতা যে আমাদের ডিজিটাল লিটারেসি নেই। তুমি যেমন সমাজে যখন তুমি স্কুলে আসো বাবা মা বলে দেয় না যে হ্যাঁ টিচারদের কথা শুনবা, কারোর সাথে মারামারি করবা না, ঝগড়া করবা না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন তুমি ইউটিউবে প্রথম ঢুকেছো বা ফেসবুক প্রথম ওপেন করেছো, কেউ কি তোমাকে বলেছে যে বাজে কমেন্ট গিয়ে করবে না কারোরটাতে, কারোর ছবি ভুলভাল এডিট করবে না, ভুল জিনিস ভুল ইনফরমেশন শেয়ার করবে না, বলা হয়েছে? সো এই ব্যর্থতাটা যতই আমরা সমাজের উপর চাপাই তারপরেও আমরা চেষ্টা করব যে যেখান থেকে পারি ঠিক জিনিসটা শেখার জন্য। আশেপাশে অনেক এক্সাম্পল পাবে ভুল ইনফরমেশন, তারপরে মানুষকে ছোট করা, মেয়েদেরকে হ্যারাস করা। মেক শিওর যে তুমি সেই মানুষটা হচ্ছ না, ঠিক আছে? এই প্রমিসটা আমাকে কারা কারা করবে? প্রমিস আরো জোরে হতে হবে প্রমিস। থ্যাংক ইউ সো মাচ। প্রতিনিয়ত তুমি আমি সমাজের একটা খারাপ কিছু করার জন্য ইন্সপায়ার করি। কিভাবে বলো? কারণ যখন একটা খারাপ কিছু দেখে আমি যদি সেটাকে না না বলি তাহলে কিন্তু আমিও ওইটার অংশ হয়ে গেলাম, তাই না? সো এই জায়গাটা থেকে আমাদের সকলের দূরে থাকতে হবে। আচ্ছা, এবার আবার তোমাদের কাছে আসি। আমার তোমাদের কথা শুনতে অনেক ভালো লাগছে। তোমরা দেশকে কে কে ভালোবাসো? আচ্ছা, সবাই? কয়েকজন হাত তোলেনি? উফ, নাই বাসতে পারো। তাই কি? দেশকে ভালোবাসা কিন্তু ম্যান্ডেটরি, তাই না? আচ্ছা, দেশকে কেন ভালোবাসো তোমরা বলো দেখি? কে কে বলবে? হাত উঠিয়ে রাখো। আচ্ছা, সামনে মাইক্রোফোন নিয়ে যান। এই যে আমাদের একেবারে কচি কাঁচা। দেশ আমাদের মায়ের মতো। আচ্ছা, মায়ের মতো, ওকে, ঠিক আছে, তাহলে ভালোবাসবো। আরো হাত আছে দেখি। কেন দেশকে ভালোবাসবো? কারণ আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। আচ্ছা, তাহলে কি হয়েছে? অন্য দেশেও করতে পারতাম। দেশ আমাদের আরেকটা মায়ের মতো। হ্যাঁ, এই দেশে জন্মগ্রহণ করেছি, সেই জন্য কেন ভালোবাসবো? দেশই আমার জন্মভূমি, দেশই আমার মা। দেশে আমার জন্মভূমি, দেশে আমার মা। থ্যাংক ইউ। আর কে বলবে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দেশ আমি যে দেশে জন্মগ্রহণ করেছি তা হলো আমাদের মাতৃভূমি। আর শুরুতেই বলতে হয় মা যেমন আমাদের তার আদর স্নেহে যত্নে বড় করে, দেশও তেমন আমাদের বিভিন্ন ধরনের সম্পদ এবং আশ্রয় দিয়ে আমাদের লালন পালন করে থাকে। বাহ, আসসালামু আলাইকুম। এই জন্যই দেশ আমার মা। হ্যাঁ, এই জন্যই দেশ আমার মা এবং দেশকে ভালোবাসাটা আমার কর্তব্য। আসসালামু আলাইকুম। আমাদের দেশ অনেক সুন্দর, এই জন্য আমার দেশকে পছন্দ করি। অনেক সুন্দর, সেজন্য পছন্দ করো। বাহ, দেশ আমাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়। আর কে কি বলবে? পেছনে হাত দেখতে পাচ্ছি, একটু বড়দের কাছে যাই। এই দেশের জন্য তো আমরা রক্ত দিয়েছি, এত মানুষ মারা গিয়ে রক্ত দিয়ে যদি দেশকেই ভালো না বাসি তাহলে এত যুদ্ধ করে তো লাভ নেই। ট্রু ট্রু। এত কষ্ট করে যে দেশ পেয়েছি সেই দেশ রক্ষার দায়িত্বটাও কিন্তু আমাদের সকলের, তাই না? বাহ, দারুণ। আরেকটা কারণ শুনবো। এই দেশে আমাদের পরিচয় বহন করে, তাই আমরা এই দেশকে ভালোবাসবো এবং ভালোভাবে গড়ে তুলব। বাহ, চমৎকার। পৃথিবীর সকল দেশের চাইতে আমার দেশের সৌন্দর্য সব চাইতে আলাদা, কারণ এটি সবুজ শ্যামল সকল কিছু দিয়ে ভরা। বাহ, দারুণ। দেশকে ভালোবাসবো সেটার জন্য আসলে কোনো কারণ লাগে না, আবার অনেক কারণ আছে বলেই নতুন করে কারণ খোঁজা লাগে না, তাই না? সো নিজেকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো, সমাজকে ভালোবাসো, দেশকে ভালোবাসো। অ্যান্ড আমার পক্ষ থেকে লাস্ট কথা হচ্ছে এটা, দ্য স্কাই ইজ দ্য লিমিট। ওকে, আকাশটা হচ্ছে সীমানা, এর আগে কোনো সীমানা নাই। দেশকে আমরা ভালোবাসি বলেই আমরা দেশের জন্য যুদ্ধ করছি। হ্যাঁ, একদমই। থ্যাংক ইউ। এই পর্ব শেষ। দ্য স্কাই ইজ দ্য লিমিট। ওকে, সো স্বপ্ন অনেক বড় দেখবে, এটার কোনো লিমিটেশন হয় না যে এইখান থেকে বসে আমি ওই স্বপ্ন কিভাবে দেখব।
এরকম কিচ্ছু ভাববে না, কোনো বাউন্ডারি রাখবে না জীবনে, যেখানে যা কিছু ভালো পাবে সেটা শিখে ফেলবে। আজকে তোমরা যা চমৎকার পারফরমেন্স করেছো, গত 1 মাস তোমরা যে রিহার্সাল করেছো, এটার রেজাল্ট কিন্তু শুধুমাত্র আমরা কিছু হাততালি দিলাম সেটা না, তুমি আজ থেকে 10 বছর পরে এটার ফলাফলটা বুঝতে পারবে যে তুমি আসলে কি চমৎকার অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছো। সো কংগ্রাচুলেশনস। আমি জানি তোমাদের আমার জন্য অনেক প্রশ্ন আছে যে জায়গায় হয়তো আমি বুঝতেই পারছি না। সো আমি এখন তোমাদের প্রশ্নের জন্য ওপেন আছি, যা আছে জিজ্ঞেস করার করে নাও। অনেক হাত আছে নাকি নেই? হাত দেখি কয়টা আছে, তাহলে আমি একটু প্রিপারেশন নিতে পারবো। কাদের আমার জন্য প্রশ্ন আছে? আচ্ছা, কিছু হাতই আছে, দেখি। আসসালামু আলাইকুম আপু। আপু, আপনার কি কখনো মনে হয় না যে এটা আমার দ্বারা সম্ভব না, বা আমি এটা চেষ্টা করলেও আমি এখানে সফল হতে পারবো না? কখনো মনে হয়েছে কিনা? আচ্ছা, এটা মানুষ কখন আসলে ভাবে যে আমি কি এটা পারবো কি পারবো না? যখন আমি এটা স্বপ্ন দেখি, তাই না, যে আমি এটা করতে চাই, যে আমি হয়তো আমাকে অমুক জায়গাটায় দেখতে চাই। এখন আমি কি এটা পারবো? না, মনে হয় পারবো না, অথবা হ্যাঁ পারবো। তুমি যদি স্বপ্ন দেখার সাহসটা রাখতে পারো, অবশ্যই তুমি এটা পারবে। নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। ওকে, সো স্বপ্ন যদি দেখতে পারো, সেটা অ্যাচিভও তুমি করতে পারবে। আজ থেকে 3 বছর আগেও আমি পলিটিক্যাল শো উপস্থাপনা করব, ইট ওয়াজ লাইক আ ড্রিম। হ্যাঁ, সো একটা জিনিস মনে রাখবে, তুমি যদি অনেক মন দিয়ে কিছু চাও, আল্লাহ আছেন না উপরে, আল্লাহ যে কোনোভাবে তোমার কাছে সেই সুযোগটা এনে দেবে। অ্যান্ড পৃথিবীতে কোনো সুযোগটা না ছেড়ে দিবা না। আমি আমার জীবনে এমন কোনো সুযোগ আমার জীবনে আসে নাই যেটাকে আমি ভয় পেয়ে ছেড়ে দিছি, না এটা মনে হয় আমার দ্বারা হবে না, এটা মনে হয় আমি করতে পারবো না, আমার ভয় লাগে, আমি তো এটাতে এক্সপার্ট না। আমার জীবনে কোনো সুযোগকে আমি হেলায় ফালাই নাই। সো জীবনে সুযোগ আসে, সবসময় আসে না। চোখ, কান, মন, মাথা সব খোলা রাখতে হবে এবং সুযোগটা কাজে লাগাতে হবে। এবং যেটা স্বপ্ন দেখতে পারো সেটা বাস্তবে আনা একেবারে পসিবল, ভেরি ইজি। আসলে তুমি চেষ্টা করেই দেখো, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি তামান্না। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনার জীবনে যখন আমি দেখতে পাচ্ছি না তোমার কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন, সেই প্রতিকূলতাগুলোকে আপনি ওভারকাম করেছেন কিভাবে? প্রতিকূলতা, আমি আসলে আমার জীবনের কোনো ঘটনাকে কখনো প্রতিকূলতা ভাবিনি। ইটস আ জার্নি অ্যাকচুয়ালি। এখন রাস্তায় যদি আমি নামি, রাস্তার কোথাও একটু খানাখন্দ তো থাকবেই, কোথাও একটুখানি উঁচু জায়গা থাকবেই, কোথাও গিয়ে হয়তো চলতে চলতে দেখবো এখানে পাকা রাস্তা নেই, এখানে মাটির রাস্তা আছে, সেখানে গাড়িটা স্মুথ চলবে না। মানে কোনো কিছুই না জীবনের ব্যারিয়ার না। এখন আমার গল্প যদি তুমি শোনো, তুমি হয়তো এটাকে ব্যারিয়ার বলবে, যে আমি একটা ওই উপজেলা শহর থেকে এসেছি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা, আমি এসএসসি পর্যন্ত পড়েছি, এবং আমার ওইখানে কেউ ঢাকা শহরের হলি ক্রস কলেজে পড়েনি। সো তোমার মনে হতে পারে না আমি প্রত্যন্ত এলাকা আছি, এটাও তো একটা ব্যারিয়ার, বাট আমার মনে হচ্ছে ইটস আ ব্লেসিং যে আমি প্রকৃতির কাছে যেতে পেরেছি সবসময়। আমি একটা আন্তরিক পরিবেশে বড় হয়েছি, আমি বাবা মার কাছ থেকে পড়াশোনা করেছি। সো মাঝে মাঝে তুমি যে কোনো একটা জিনিসকে এই পাশ থেকে দেখলে তোমার ব্যারিয়ার মনে হবে, ও পাশ থেকে দেখলে তোমার দেখবে ওইটাকেই তোমার ব্লেসিং মনে হচ্ছে। সো প্রতিকূলতা কিভাবে পার করেছি সেটা যদি জিজ্ঞেস করো, আমি প্রতিকূলতাকে প্রতিকূলতা মনে করিনি, আমি মনে করেছি এটারও কোনো একটা ব্লেসিং আছে, এটার কোনো একটা গুড সাইন আছে। আর আমি খুব বিলিভার, তো আমি আল্লাহ বিশ্বাস করি, স্রষ্টায় বিশ্বাস করি। আমার মনে হয় যা কিছু হয় ভালোর জন্য হয়, অ্যান্ড এভরিথিং ইজ প্রি প্ল্যান্ড। আমাকে জাস্ট গো অন করতে হবে নিজের সবটা দিয়ে, এবং নিজের সবটুকু চেষ্টার পরে যদি সেটা না পাই, ইটস ওকে, আমার জন্য বেটার কিছু অপেক্ষা করছে হয়তো। ইয়া, দ্যাটস ইট। থ্যাংক ইউ আপু, কথা, হ্যাঁ, আমরা তো কথা বলার সময় অনেক নার্ভাস থাকি, হ্যাঁ, কিন্তু আপনার মতো নার্ভাসনেস কাটিয়ে আপনার মতো কিভাবে কথা বলতে পারবো? আমি যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই, আমি তখন ওই 13-14 বছর বয়স, আমি এরকম চোখ পিটপিট করতাম। আর ক্যামেরার যে ভাইরা আছে এখন যারা আমাকে শ্যুট করে, তারাই ছিল আসলে আজ থেকে 8-9 বছর আগে, তারা এখন আমাকে বলে যে আমি 9 বছর আগে যে চোখ পিটপিট করতাম। তো সবারই আসলে এটা থাকে,
বাট দ্য সিম্পল থিং, ধরো তুমি ক্যামেরার সামনে দাঁড়াতে চাও, তুমি হয়তো মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে চাও, সেই জায়গায় সিম্পল থিং হচ্ছে তুমি মানুষকে নিয়ে ওই সময় ভেবো না। অনেক বললাম না যে সবাইকে নিয়ে ভালো থাকবে, এই সময় একটু স্বার্থপর হয়ে যাবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, তো যে তুমি কী প্ল্যান করেছো বলার জন্য, তাই না? আমাদের কি হয়, আমরা নার্ভাস হয়ে যেটা বলবো ভেবেছি সেটা হয়তো আমরা ভুলে যাই, তাই না? সেই ভুলে যাওয়াটা যাতে না হয় সেজন্য তোমাকে যেটা করতে হবে, তোমার মাথায় একটা প্ল্যান সাজাতে হবে, কিংবা তুমি হয়তো স্ক্রিপ্ট তৈরি করেছো। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট, যে আমি এই কনসেপ্টে বলবো ভেবেছি, এটা বলেছি, তারপরে আমি ওই পয়েন্টে যাব, আমার মাথায় এটা সাজানো ছিল। তোমার দিকে তোমার কোন বন্ধু চেয়ে মিটমিট হাসছে, কিংবা কে একটুখানি নার্ভাস হয়ে আছে, কে একটুখানি রাগে চোখে তাকিয়ে আছে, সেগুলো ভেবো না, সেগুলো দেখো না। এখন আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছি, তোমাকে দেখবো না এটা বললেই হলো? আমি যে ট্রিক্সটা ছোটোবেলায় মেনটেন করতাম সেটা হচ্ছে আমি মাথার উপর দিয়ে তাকাতাম, সবার চোখে চোখ রাখতাম। এখন তো চোখে চোখ রাখতে পারি, তোমার চোখের মনির রং কি সেটাও আমি বলতে পারবো। ইটস বিকজ অফ মাই প্র্যাকটিস এবং অনেক দিন ধরে করার জন্য। কিন্তু তুমি যদি নতুন শুরু করতে চাও, অনেক মানুষের সামনে কথা বলার সময় তুমি যদি জাস্ট তাদের মাথার দিকে তাকাও, তাদের মনে হবে তুমি তাদের দিকে তাকিয়ে কথা বল। যেমন আমি এখন কারো চেহারা দেখছি না, আমি জাস্ট সবার মাথা দেখছি, বাট তোমাদের নিশ্চয় মনে হচ্ছে যে আমি তোমাদের দিকে তাকিয়ে আছি, তাই না? সো এটা তোমরা ট্রিক্সটা ফলো করতে পারো। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, এবং কারা শুনছে তারা কি ভাবছে সেটা অন্তত বলার সময় তুমি ভুলে যাও, তাহলে দেখবে তোমার ওই নার্ভাসনেসটা তুমি কাটাতে পারবে। ওকে, ঠিক আছে। আর প্র্যাকটিস একটা বড় বিষয়। একসময় আয়নার সামনে প্র্যাকটিস করার কথা বলা হতো, এখন তুমি ভিডিও করে প্র্যাকটিস করলে অনেক সুন্দর বলতে পারবে, যে তোমার বলাটা কিভাবে বললে তোমাকে সুন্দর লাগছে শুনতে, কিভাবে বললে তোমার ভালো লাগছে। সেই প্র্যাকটিসটা যদি করো, তারপরে ছোট ছোট ক্লাবে যদি হয় একটু সামনে গিয়ে বলার চেষ্টা করবে। ধরো ভুলই বললে, একটু নার্ভাসই হয়ে গেলে, নিজের পয়েন্টটা হয়তো ভুলেই গেলে, কিন্তু বলার চেষ্টা করবে, ক্লাসের সামনে গিয়ে পড়া দেওয়ার চেষ্টা করবে, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। আপনি তো বিচারপতি মানিকের মাধ্যমেই আপনি ভাইরাল হয়েছেন, আপনি একটু ওনার সম্পর্কে কিছু বলুন। এই প্রশ্নটা তোমাকে কে শিখিয়ে দিয়েছে সেটা আমাকে আগে বলো। বি অনেস্ট। আমরা কিন্তু অনেস্টির কথা বলেছি সত্যি কথা বলবো। এটা কে শিখিয়ে দিয়েছে? আমাকে একজন আঙ্কেল শিখিয়ে দিয়েছিলেন। আরে আঙ্কেলের হাতে মাইক্রোফোন যায় না বলে আঙ্কেল এখন তোমাকে দিয়ে এই প্রশ্ন করায় ফেললো। আঙ্কেল, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। শিক্ষকের মধ্যে কেউ না। আচ্ছা, ঠিক আছে। সো আমি আসলে জীবনকে অনেক পেছনে দেখি না। জীবনের কোনো ঘটনা নিয়ে অনেক পেঁচায় না মোনা। তোমার যে আঙ্কেল তিনি হয়তো জানেন না এটা, বাট তোমাদের জন্য আমি বলি, জীবনের কোনো ঘটনার চারপাশে চক্রাকারে ঘুরতে থাকবে না, ঠিক আছে? শুধু জীবনের পেছনের গল্প থেকে, পেছনের ঘটনা থেকে, এনি প্রবলেম? পেছনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবে, ঠিক আছে? ওকে। আর দ্য ভাইরাল ওয়ার্ল্ড ইজ ভেরি, আমি কি বলবো, আমি খুবই অস্বস্তি ফিল করি। একটা জিনিস তোমাকে অনেক মানুষ দেখেছে, তাই না? সো দেখার জন্য এখন আমাদের সোশ্যাল মিডিয়া একটা টার্ম তৈরি হয়েছে, একটা শব্দ তৈরি হয়েছে। দ্যাটস ওকে, বাট তুমি ওই জায়গায় বসতে পারছো কিনা, তুমি ওই পারফরমেন্স দিতে পারছো কিনা, সেটা ডিপেন্ড করবে তোমার আগের অভিজ্ঞতার উপরে। এখন যদি এখান থেকে নিয়ে তোমার ওই আঙ্কেলকে ওই জায়গায় বসায় দেই, তিনি কি সেই পারফরমেন্সটা দিতে পারবেন? না, নিশ্চয়ই। তার জন্য তাকে অনেক দিন পরিশ্রম করতে হবে, কিংবা ভবিষ্যতেও আরও কাজ করতে হবে। সো কোনো একটা জিনিস হয়তো তোমার ক্লিক করবে, কোনো একটা জিনিস চমৎকার হবে, কোনো একটা জিনিস মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, বাট ইট ডাজন্ট মিন এটা ওই দিনের ঘটনা। ওইটা তোমার গত 8 বছর পরিশ্রমের ফসল হয়তো, কিংবা সারা জীবন যে তুমি শিক্ষাটা মনের মধ্যে ধারণ করেছো সেটার ফসল, ঠিক আছে মনা? জীবনে কোনো কিছু টেম্পোরারি ভাববে না, সব কিছুকে লং লাস্টিং ভাববে। এই ঘটনা করে ফেললাম তারপরে কিছু হবে না, এরকম না। জীবনে সব কিছুর ছাপ থাকে। আর এখন তো তোমরা ডিজিটাল যুগের মানুষ, কোন ছবি কখন গিয়ে পাবলিশ করেছো সেটাও কিন্তু থেকে যায়, কার এখানে গিয়ে কী কমেন্ট করেছো সেটাও থেকে যায়। আজকে তুমি একটা পচা কমেন্ট করলে 20 বছর পরে তুমি যদি ডিসি স্যার হও, এসপি স্যার হও, ওইখানে গিয়ে উনি কমেন্ট করেছিলেন, সেটা কিন্তু ডিলিট হয়ে যায় না। সো বি ভেরি কেয়ারফুল তুমি কি বলছো, কি করছো এবং কোথায় যাচ্ছ, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ইফ ইউ ডোন্ট মাইন্ড,
আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। হ্যাঁ, আপনি কি স্টুডেন্ট? জি ম্যাম, প্রাক্তন। প্রাক্তন, আচ্ছা, জি। অনেকে তো অনেক প্রশ্নই করলো যে আমি এটা হতে চাই বা এটা করতে চাই। আমার একটা প্রশ্ন আনকমন, যে আপনার লাইফে কি কোনো ফেভারিট পারসন ছিল? ফেভারিট পারসন মানে কি বোঝা সবার? আচ্ছা, আমি বলি, ফেভারিট পারসন শুনে প্রথমে আমার মাথায় আসলো আমি তো আমার আম্মার কথাই বলবো। তারপর সবার চিৎকার শুনে মনে হয় অন্য কিছু মিন করছে। ম্যাম, আমরা এসএসসিতে এই ব্যাস একটা আপনার সাথে ছবি তুলতে যাচ্ছি। না, ফেভারিট পারসন বলতে আম্মার কথা বললে হবে আপনার উত্তর? হবে না? আমি বুঝতে পারিনি উত্তর প্রশ্ন। আচ্ছা, আপু আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আপনাকে যখন কেউ ইনসাল্ট করে তখন আপনার অনুভূতিটা কেমন হয়, আর জবাবটা কিভাবে দেন? সামনাসামনি তখনই দেন না পরে দেওয়ার জন্য প্রস্তুতি নেন, এরকম কিছু একটা? কি ইন্টারেস্টিং সব প্রশ্ন, ওরে বাপরে। এখন কি বলবো, ওপরের দিকে থুতু ফেললে থুতু এসে নিজের গায়ে পড়ে, এই কথা শুনেছো? তুমি যখন একটা মানুষকে বড় করবে তখন তুমি অনেক বড় হয়ে যাবে, আর তুমি যখন কাউকে ছোট করবে তখন তুমি অনেক ছোট হয়ে যাবে। এই কথাটা মনে রেখো বাবা। কাউকে বড় করতে কখনো কার্পণ্য করো না, আর মানুষের মনে কখনো কষ্ট দিয়ে না। এখন আমার বেলায় আসে, যদি আমাকে কেউ অপমান করে আমি আসলে কি করি, ডিপেন্ডস অন দ্য পারসন। আসলে সেই মানুষটা যদি আমার জীবনে অনেক ম্যাটার করে, ধরো সে আমার প্রিয় মানুষ বা আমি তার কথার গুরুত্ব দেই, তাহলে হয়তো আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে তুমি আমাকে ভুল বুঝছো, তোমার এরকম করা ঠিক হচ্ছে না। আর ভালো মানুষ কোনোদিন কাউকে অপমান করে না আমার মনে হয়, ঠিক আছে? আর যদি সেই মানুষটা আমার জীবনে কোনো ম্যাটারই করে না, কি বললো না বললো, হু কেয়ার্স, তাহলে আসলে লিভ করে যাও। জীবন অনেক গুরুত্বপূর্ণ, সময় নষ্ট করো না, ঠিক আছে? ওকে। আমরা অনেক সময় কথা বললে কাউকে বুঝাইতে পারি না, তো আমরা কিভাবে কথা বললে কাউকে বুঝাইতে পারবো? এটা একটা জটিল প্রশ্ন। এখন তুমি কার সাথে ডিল করছো, এগেইন কার সাথে ডিল করছো সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এখন ধরো তুমি তোমার আম্মার সাথে ডিল করছো, হ্যাঁ, আম্মার সাথে কথা বলছো, এখন তোমার মনে হচ্ছে তোমার আম্মা তোমাকে বুঝতে চাইছে না, তখন তুমি সর্বোচ্চ চেষ্টা করবে যাতে তুমি তোমার আম্মাকে তোমার কথাটা বোঝাতে পারো, ঠিক আছে? বা তুমি হয়তো তোমার টিচারের সাথে কথা বলছো, তাকে তোমার পয়েন্ট অফ ভিউটা বোঝানো অনেক ইম্পর্টেন্ট, যে ম্যাডাম আমার মনে হচ্ছে আমার জন্য সায়েন্স না নিয়ে আর্টস নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট, বা আমার জন্য ভালো হবে কারণ আমি আর্টসের সাবজেক্টগুলোকে আসসালামু আলাইকুম। আমি উত্তরটা দিয়ে নিই। ওকে ম্যাম। হ্যাঁ, সো আমি আর্টস নিলে আমার পড়তে ভালো লাগবে, আমার হয়তো ক্যারিয়ারে ভালো হবে, তুমি হয়তো সায়েন্স নিলে তোমার পড়তে ইচ্ছা করবে না। এটা তোমার বোঝানোটা অনেক ইম্পর্টেন্ট। তুমি তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে ঠান্ডা মাথায় সময় নিয়ে বোঝাবে, ঠিক আছে? এবং কখনোই অপরপক্ষ যেটা বলছে সেটাকে ইগনোর করবে না। তুমি যাকে বোঝাতে চাইছো তিনি আসলে কি বুঝছেন সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। ধরো তোমার আম্মা বলছে না না আমি শুনেছি সায়েন্স নিলে ভালো স্টুডেন্টরা সায়েন্স নেয়, সায়েন্স নিলে তোমার অনেক রাস্তা খোলা থাকবে, তখন তুমি হয়তো বোঝানোর চেষ্টা করবে আমার অনেক রাস্তা খোলা থাকলে আমি যদি কোনোটাতেই যেতে না পারি তার চেয়ে ভালো না যে আমার কাছে একটা রাস্তা খোলা আছে এবং আমি সেই রাস্তাতেই যেতে চাই, আমি সেখানেই যাব। সো এটা সময় নিয়ে তার কথা শুনে সেই কথার উত্তরে তোমার কাছে কি যুক্তি আছে সেইটা নিয়ে বোঝানো যেতে পারে। আর 2 নাম্বার, জীবনে অনেক মানুষ আসবে এরকম যেহেতু বড় হবে, পড়াশোনা করবে, কাজে ঢুকবে, যাদের আসলে বোঝানোর কোনো দরকার নেই, সেখানে হয়তো একটু চেষ্টা করতে পারো বোঝানোর, না থ্যাংক ইউ, সেখানে হয়তো বোঝানোর খুব একটা সময় নষ্ট করে খুব একটা লাভ আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? এখন ধরো রাস্তায় তোমাকে একজন জিজ্ঞেস করলো, আমাকে অনেকেই বলেছে এরকম যে আমি যখন এসএসসিতে সায়েন্সের পরে ইন্টারমিডিয়েট আর্টস নিলাম, আমাকে অনেকে এরকম ধরো দোকানে টোকানে গেলে বা এলাকায় ফিরলে আমাকে বলতো যে ও আর্টসে তো কোনো পড়ার খরচই নাই এবং কোনো প্রাইভেট পড়তে হয় না, নিশ্চয়ই অনেক ভালো, কিন্তু ঢাকা ভার্সিটিতে চান্স না পাইলে এখানে কোনো
কোনো লাভ নাই আসলে জীবনের। সো জি আঙ্কেল ঠিক বলেছেন, কোনো লাভই নাই, দেখা যাক কী হয়। সো সে তো তোমার লাইফে ম্যাটার করে না, তাকে অনেক বোঝানোর চেষ্টা না করা ভালো, বাট যারটা ম্যাটার করে তার কথা শুনে তার পার্সপেক্টিভে তাকে বোঝানোর চেষ্টা করো। এই তো, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আপনি এখানে এসেছেন মেন যে উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে আমাদের মোটিভেট করার জন্য। কিন্তু ম্যাম আমাদের সকলের একটা বদভ্যাস হচ্ছে এই যে আপনি যে মোটিভেশন দিচ্ছেন বা মোবাইল ফোন থেকে আমরা যে মোটিভেশন পাই সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারি না। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি, একটু বললে ভালো হতো ম্যাম। হ্যাঁ, এখন মোটিভেশনাল স্পিকার ব্যাপারটা একটা গালির মতোই হয়ে গেছে, আর খালি জ্ঞানের কথা বলে। আমি আমার পেজে একটা কমেন্ট দেখলাম সেদিন, আমি দেখি না কমেন্ট আসলে মানুষের, আমাকে আমার মডারেটর বলল যে বলছে যে এই মহিলা খালি জ্ঞানের কথা বলে। এখন আমি কি জ্ঞানের কথা বলবো না কি করব, সেটা এখন যদি আমি ভাবতে চাই সেটা খুব বড় সমস্যা। এখন মোটিভেশনের কথা আমি বলি, মোবাইল ফোনের এমন একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে তুমি অনেক কিছু দেখতে থাকো। ধরো তুমি কি এমন কখনো হয়েছে যে মোবাইল ফোনে একটা ভিডিও দেখতে ঢুকে ওই ভিডিওটা দেখে আবার বের হয়ে গেছো? হয়নি তো, তাই না? স্ক্রল করেই গেছো, একটার পর একটা ভিডিও আসছে, তুমি হয়তো মোটিভেশনের স্পিচটা তোমার অনেক ভালো লাগলো, তারপরে তুমি একটা ইন্ডিয়ান ডান্স ক্লিপ পেয়ে গেলে, তারপরে তুমি একটা ভাইরাল আপার কোনো একটা ভিডিও পেয়ে গেলে, তারপরে কোনো একটা ট্রলিং পেয়ে গেলে। সো তোমার মস্তিষ্ক তো আসলে ওই মোটিভেশনটা ধরে রাখতে পারলো না, তোমার মাথায় ওই ট্রলিংটাও ঢুকে গেছে, তোমার মাথায় ওই যে কাপড় বিক্রি করছেন যে এত টাকায় তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন সেটাও ঢুকে গেছে তোমার মাথায়, তোমার মাথায় ওই যে বলিউডের ক্লিপ ওইটাও ঢুকে গেছে। সো আসলে একটা জিনিস অ্যাবজর্ভ করার জন্য আমাদের একটু সময় দরকার হয়। এখন তুমি যদি আজকের এই সেশন থেকে যাওয়ার পরে গিয়ে ফোন টেপাটেপি করছো, অনেক অনেক ভিডিওস দেখছো, তোমার আসলে আমার কথাটা মাথায় থাকবে না। মিনিমাম যদি আজকে দিনটা তুমি একটা প্ল্যান করো জীবনের, তুমি একটা রুটিন বানাও, তাহলে হয়তো তোমার মনে হবে যে না আমি এই ওয়েতে যেতে পারি। আর টু বি অনেস্ট, সব কথা আসলে জ্ঞান দিয়ে হয়ও না, আমরা অনেক ঠেকার পরে নিজের জীবন থেকে শিক্ষা নেই। তবে জ্ঞানী হচ্ছে তারা যারা অন্যের জীবন ঠেকা থেকে শিক্ষা নিতে পারে, মানে অমুকে ওই ভুলটা করেছে বলে তার এটা হয়নি, তাইলে আমি ওই ভুলটা করব না, আমি যাতে না ঠেকে যাই। সো মোটিভেশন সব তুমি আমি যা বলছি তা তোমার মাথায় থাকবে, এই এক্সপেকটেশনে বাদ দিয়ে দাও। একটা কথা, একটা লাইনও যদি তোমার মনে থাকে সেটাও আসলে অনেক। এত বড় জীবন, ধরো 60 বছর, 70 বছর, 80 বছর কিংবা 100 বছর তুমি বাঁচবে, প্রতিদিন যদি একটা করে লাইনও তোমার মধ্যে ঢোকে, তুমি তো একটা অন্য মানুষ হয়ে যাবে। সো একসাথে অনেক কিছু বোঝার দরকার নেই, চেষ্টাও করো না। আপু, স্বপ্ন পূরণের জন্য পড়াশোনার পাশাপাশি আর কি করব? তুমি কি করতে ভালোবাসো? ড্রয়িং। তোমার স্বপ্ন কি? ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার নাকি আর্কিটেক্ট? সিভিল ইঞ্জিনিয়ার। এখন ডিপেন্ডস অন ইয়োর ড্রিম অ্যান্ড ইয়োর এক্সপার্টাইজ, মানে তুমি কি করতে চাও এবং কি করতে ভালোবাসো। ধরো আমি উপস্থাপক হতে চাই, এখন আমার জন্য কি ভালো হবে? পড়াশোনার পাশাপাশি আমি কথা বলা প্র্যাকটিস করব। আমি ধরো সঙ্গীত শিল্পী হতে চাই, এখন আমার কি করতে হবে? পড়াশোনার পাশাপাশি আমাকে গান গাইতে হবে। তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, কিন্তু তার পাশাপাশি আমরা নিশ্চয়ই তুমি একজন প্রথিতযশা ইঞ্জিনিয়ার হতে চাও, খালি পাশ করে বের হয়ে গেলাম সিভিল সেরকম হতে চাও না। সেজন্য না জীবনে যা কিছু পাবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। পড়াশোনাটা তো তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়াশোনা ছাড়া আর কিছু দরকার নেই, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য শুধু। তবে বড় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমার কমিউনিকেশন স্কিলটা ইম্পর্টেন্ট, তুমি কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করো, তোমার কম্পিউটার জানা থাকলে সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট হবে তোমার চাকরির জায়গায়। তুমি যদি প্রেজেন্টেশন ভালো দিতে পারো সেটা তোমার জন্য দারুণ একটা ব্যাপার হবে। পড়াশোনা তো আমরা সবাই করি এবং পড়াশোনা দিয়ে আমরা কিছু একটা করতেও চাই, তবে জীবনে কিছু একটা জিনিসে যদি তুমি অসাধারণ হও সেটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আমরা অনেকেই আছি সব কিছুই টুকটুক টুকটুক একটু একটু করে করে হয়তো পারি, বাট তুমি চেষ্টা করো একটা কিছুতে আউটস্ট্যান্ডিং হওয়ার জন্য, যাতে ওই জিনিস বলার পরপরই তোমার কথাটা মানুষের মাথায় আসে। আমার মনে হয় ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছে সবার। সো ধরো আমি যদি কম্পিউটার পারি, আমি যদি সুপার ডুপার কম্পিউটার অপারেট করতে পারি, টাইপিং করতে পারি,
আমি যাতে প্রেজেন্টেশন রেডি করতে পারি, আমি যদি কথা বলতে ভালোবাসি আমি যাতে সুপার কথা বলতে পারি, গান গাইতে জানলে যাতে আমার গানের নলেজটা ভালো হয়, লিখতে পারলে যাতে আমার অনেক লেখা ভালো হয়। সো জীবনে যে কোনো একটা জিনিস অনেক ভালো হওয়ার চেষ্টা করবে, দেখবে তুমি তোমার ক্যারিয়ারের পাশাপাশি আরও বেশি উজ্জ্বল হতে পারছো। ওকে ম্যাম, আজ থেকে 10 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এই রে, এবারে এই সমস্যা হবে। এখন টিচাররা ক্লাসে বলেছেন জীবনে গোল থাকতেই হবে, জীবনে লাইফ অফ গোল ছাড়া দ্য বোর্ড ইটস লাইক আ বোর্ড উইদাউট আ রাডার। এখন যদি আমি বলি আমার জীবনে কোনো গোল নাই, টিচাররা বলবে আপা আজকের মতো আল্লাহ হাফেজ। সো আমি অনেক দূর পর্যন্ত জানি না, তবে আমি আসলে এখন যেখানে আছি সেখানেই থাকতে চেয়েছি গত 10 বছর আগে, এখন যেখানে আছে আগামী 10 বছর পরেও এখানেই থাকতে চাই, যাতে তোমাদের সামনে কথা বলতে পারি, তোমরা যাতে একটু একটু ভালোবাসো আমাকে, আর কি তোমাদের যাতে মনে হয় যে আমার একটা দরকারে আমি যদি আপুর কাছে যাই আপু মনে হয় আমাকে হেল্প করবে। অ্যান্ড আমি সবসময় চেয়েছি, ধরো দূর থেকে আমরা অনেককে আমাদের ভালো লাগে, বাট আমি চেয়েছি যে আমার কাছে আসার পরে মানুষ যাতে আমাকে একটা বেটার মানুষ হিসেবে আবিষ্কার করে। দেখা যায় আমরা দূর থেকে একজনকে ভালো লাগে আমাদের, কিন্তু কাছে গেলে দেখা যায় উনি আমাদের যেরকম ভেবেছিলাম সেরকম না। তো আমি সবসময় চেয়েছি যে মানুষ কাছে এসে যাতে আমাকে একটা বেটার মানুষ হিসেবে ডিজার্ভ করে, বেটার মানুষ হিসেবে আবিষ্কার করে। তো সেটা যাতে হয় তোমরা দোয়া করো আমার জন্য। থ্যাংক ইউ। আপু, যখন আমরা পড়তে বসি তখন পড়ার প্রতি কনসেন্ট্রেশনটা থাকে না, ফোনের প্রতি যায়। কিভাবে আমরা পড়ার সময় পড়ার প্রতি কনসেন্ট্রেশনটা দিব? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফোন কাছেই রাখবা না, ঠিক আছে? এখন আমাকে বলবা যে আপু আমার তো শব্দের অর্থ জানার জন্য ডিকশনারিটাও আমি ফোনে ইউজ করি, কিংবা আমি গুগলে সার্চ করি। ভাই এখানে কেউ আছো তোমরা যে ইউটিউবে ঢুকেছো ক্লাস সার্চ করার জন্য, তারপর আরও 5টা অন্য ভিডিও রেখে না দেখে চলে এসেছো? এই সত্যি কথা বলো, 1টা 2টা মানে 1%ও না। যখন তুমি নিজের একটা ভিডিও দেখার জন্য ঢোকো, তারপর তুমি অনেক কিছু দেখতে পারো, কারণ ওদের স্ট্র্যাটেজিই কিন্তু তাই, তোমাকে জালে ফেলবে। তুমি বেশিক্ষণ দেখলে ওদের লাভ আছে, তাই ওরা তোমার চোখের সামনে তুমি যা যা পছন্দ করো, তোমার পছন্দের কার্টুন, তোমার পছন্দের গান, সব কিছু ওরা কিন্তু দিবে, যে তোমার সাজেশনে চলে আসতে থাকবে। সো একটা পড়ার সময় নির্ধারণ করবে যখন তুমি আর কিচ্ছু ভাববে না। দরকার পড়লে তোমার যদি গুগল থেকে কিছু ডাউনলোড করা থাকে সেটা তুমি হার্ড কপি ডাউনলোড করবে। এটা কিন্তু প্রমাণিত সায়েন্টিফিক্যালি যে তোমার ডিভাইস তোমাকে ডিস্ট্র্যাক্টেড করে, ঠিক আছে? সেজন্য 2 ঘন্টা পড়ো, 3 ঘন্টা পড়ো, মন দিয়ে পড়বে, ওকে? এবং আমাদের পেছনে ফিরে যাওয়ার সময় এসেছে, বই পড়বে। স্ক্রিনের তোমার মনোযোগ ধরে রাখা খুব কঠিন, সেটা সায়েন্টিফিক্যালি, সেটা তোমার দোষ না বাবা। এটা যারা করেছেন তারা ষড়যন্ত্র করেই এটা করেছেন, কারণ স্ক্রিনে তুমি তাকিয়ে থাকলে তো তাদের লাভ আছে, ঠিক আছে? তো পড়াশোনা করার সময় স্ক্রিনটাকে দূরে রাখবে এবং একটা রুটিন বানিয়ে ফেলবে যে দিনে আমি এত ঘন্টা সময় পড়বই, ওকে? ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কোন স্কুলে পড়েছেন? আমি তো গ্রামের স্কুলে পড়েছি। আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি একটা কিন্ডারগার্টেন স্কুলে, শিশু কানন নামে। তারপরে আমি একটা সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি ক্লাস 5 পর্যন্ত, সেটার নাম মডেল প্রাইমারি স্কুল। তারপরে আমি আশুতোষ পাইলট হাই স্কুল নামে একটা স্কুলে এসএসসি পাস করেছি। তারপরে আমি হোলি ক্রসে পড়েছি কলেজে। তারপরে এখন আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজি নিয়ে পড়ি। আপু, আবার একটা প্রশ্ন। হ্যাঁ, আপনার সফলতার পেছনে মূল ভূমিকাটা কার? আমার তো মনে হয় আমি সফল কিছু না, ধর কি যে ইটস এ জার্নি, লাইফ ইজ এ জার্নি বাবা, ইটস এ স্টার্টিং, বুঝছো? প্রতিটা সময় মানে কোনো বাউন্ডারি যখন নাই তখন তো দৌড়াতেই হবে আসলে। তারপরও এই যে তোমরা একটু একটু ভালোবাসো, সেটাকে সফলতা বলতে পারো। এখন সেই সফলতার মাপকাঠি আমার জন্য কি আসলে? আমার সফলতার মাপকাঠি হচ্ছে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারছি কিনা, নাকি অহংকার আমাকে গ্রাস করছে। যদি অহংকার গ্রাস করে আমি ব্যর্থ, আর যদি সবার সাথে ভালো ব্যবহার করতে পারে আমি সফল। সেটা করতে পারছি, ঠিক আছে, তাহলে সফল। সেটা আমার আম্মা আমাকে অনেক গাইড করেন।
মানে সবসময় অবজারভেশন দিতে থাকে, এটা ভালো হচ্ছে না, ওইটা ভালো হচ্ছে, অমুক শাড়িতে তো তোমার পার্সোনালিটি ঠিক লাগছে না, শাড়িটা বদলাও, অমুক কানের দুল লম্বা হয়ে গেছে, এরকম অবজারভেশন আমার আম্মা সবসময় আমাকে দিতে থাকে। অ্যান্ড তোমাদেরকেও আমি বলবো বাবা, আলটিমেটলি ফ্যামিলি হচ্ছে সব কিছু, ফ্যামিলি থেকে দূরে যায় না। এখন তোমাদের রঙিন দুনিয়ায় মনে হবে দুনিয়া অনেক বড়, আলটিমেট বড় দুনিয়া কিন্তু পরিবার, এখানেই ফিরে আসতে হয়। বাবা মা ভাই বোন যারা আছে তাদের সাথে কানেকশনটা ঠিক রেখো। তাদের মাকে বইলো, মাকে যে ভালোবাসো, বাবাকে বইলো যে সে তোমার জন্য অনেক কষ্ট করছে, সেটাকে তুমি যে বুঝতে পারো সেটা তাকে বুঝায়ও, ঠিক আছে? ভাই বোনের সাথে কমিউনিকেশনটা রেখো, দেখবা দিন শেষে শান্তি পাবা। সো আমার অনুপ্রেরণা আমার ফ্যামিলি, আমার অনুপ্রেরণা তোমরা যারা বলো যে তোমরা আমাকে ভালোবাসো। আপু আপনি তো ডিবেট করতেন, তো কিভাবে আপনার এই জার্নিটা শুরু হলো? বা এটা একটা মজার জার্নি। আমি আবার বলি, আমি তো মফস্বল স্কুলে, আমার স্কুলে কোনো ডিবেট ক্লাব ছিল না। হ্যাঁ, কেউ ডিবেটের কোনো ইনস্ট্রাক্টর নাই। সো আমার কলেজে একজন সায়েন্সের টিচার ছিলেন যিনি মোটামুটি আগ্রহী ডিবেট নিয়ে। তা আমি না মানে আমার এখনও অবাক লাগে যে আমি কেমনে ডিবেট শিখলাম। আমি যে খুব ডিবেট দেখছি সেটাও না, কিন্তু তো এক সময় কম্পিটিশন আসতো, তো উপজেলা থেকে তো একটা টিম যাওয়া লাগে। তো আমি আমার বন্ধু বান্ধব যে কটা একটু কথা বলতে পারে গুতায় টুতায় ওদেরকে নিয়ে 4 জনের টিম বানাইলাম। আমার স্যার আমাকে নিয়ে গেল, নিজেরাই প্র্যাকটিস করি। ভাই দ্বিতীয়বারের সময় দেখলাম আমরা উপজেলায় ফার্স্ট হয়েছি, জেলায় ফার্স্ট হয়েছি, বিভাগে ফার্স্ট হয়ে গেছি, এন্ড আমরা ন্যাশনালে আসছি। আসসালামু আলাইকুম আপু। তো সবাই আমাকে বলতো যে ওদের ক্যাপ্টেনের জন্য ওরা জিতে যায়। এখন আমার ক্যাপ্টেন্সি নাকি চমৎকার ছিল, কারণ আমি মানুষকে নিয়ে কাজ করতে পারি। আমি কখনো একা একা বড় হইতে চাই নাই। আমি ওদের স্ক্রিপ্ট লিখে দিতাম, ওদের পয়েন্ট বলে দিতাম, এবং আমার যুক্তির জায়গা সবসময় স্ট্রং। কিছু জিনিস থাকে না আল্লাহ দিয়ে দেয়, সো আমি জানি আসলে লজিকটা কী। সো সেই জায়গায় এখন আমার স্কুলের ডিবেটিং ক্লাব অনেক জনপ্রিয়। ওরা জেলা শহর, উপজেলা শহর, বিভাগীয় শহরে ডিবেটে যায়। এখন মেম্বার দেখে আমি 20, 30, 50 জন। সো আমাকে ওই জিনিসটা শুরু করতে হয়েছে, কিন্তু এখন যে ওরা অনেক ভালো করে আমার খুব ভালো লাগে। আমি জানি না আমি কিভাবে ভালো ডিবেটার হয়ে গেছি, কিন্তু আমি সত্যিই ভালো ডিবেট করতাম। এখন অনেক করা হয় না, এখন আমাকে মানুষ বিচারক হিসেবে নিয়ে যায়, সেজন্য মহাবিপদে আছি। পরে আবার আরও গল্প আছে, আমি একটু অভিমানীও আছি। আমি হোলি ক্রসে গিয়ে দেখলাম যে ওদের যারা চুজ করে ডিবেটারদেরকে, তাদের প্রক্রিয়া পছন্দ হচ্ছে না। পরে আমি আর আমার যে ফ্রেন্ডটা সবচেয়ে ভালো ডিবেট করতো, ও এখন কানাডায় পড়াশোনা করে, ও আর আমি বললাম বয়কট করলাম, যাব না তোমাদের ডিবেট ক্লাবে, আমরা এর থেকে ভালো করি। সো একটু অহংকার, একটু আত্মবিশ্বাস সব মিলে ওই ডিবেটিং ক্লাবে গেলাম না। এখন আমি ভার্সিটির ডিবেটিং ক্লাবেও নাই, কিন্তু আমি অন্যান্য ভার্সিটির ডিবেটিং ক্লাবে আমাকে গেস্ট হিসেবে নিয়ে যায়, ট্রেনার হিসেবে। সো লাইফ তোমাকে কখন কিভাবে কি দিবে তুমি সবসময় জানো না, বাট ইয়া দেয়ার উইল বি সারপ্রাইজ সামটাইমস। আসসালামু আলাইকুম আপু। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই, এজন্য আমার কি দক্ষতা থাকতে হবে? বুঝি নাই বাবা, আবার বলো। বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই, এজন্য আমার কি দক্ষতা থাকতে হবে? খালি পড়াশোনা করলেই হবে? পড়াশোনা বাইরেও কি কোনো দক্ষতা থাকতে হবে? কোনো দক্ষতার দরকার নাই। ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কোনো দক্ষতার দরকার নাই। তবে যারা ঢাকা ভার্সিটিতে চান্স পায় তাদের সবাইকে কি তুমি দেশের সেরা সন্তান বলবা? ঢাকা ভার্সিটির কয়জন স্টুডেন্টকে তুমি এখন জানো যারা দেশের জন্য অনেক কিছু করছেন? সবাই নিশ্চয়ই না। হাজার হাজার স্টুডেন্ট প্রতি বছর ভর্তি হন। তাদের অনেকে আছেন, স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তোমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার, তিনিও জানেন নিশ্চয়ই। তার সাথে অনেকেই আছেন নিশ্চয়ই যারা একটা চাকরির জন্য অনেকখানি দৌড়াদৌড়ি করেছেন। আবার এমন অনেকে আছেন যাদের পেছনে অনেকগুলো চাকরির খোঁজে। সো খালি ঢাকা ভার্সিটিতে চান্স পেলেই তুমি অনেক বড় কিছু করে ফেলেছো বা করে ফেলবে, এটা যেন কখনো মনে না করো। সেই সাবধান বাণীটা আমি তোমাদের মনে রাখি। অবশ্যই ঢাকা ভার্সিটি কিংবা কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগটা তোমার জন্য একটা সুযোগ, তবে অনেক বড় অ্যাচিভমেন্ট না। সেখানে ভর্তি হওয়ার পরেও অনেক বড় জার্নি থাকে। সেখানে তোমার নিজেকে দক্ষ করে তুলতে হয়, চাকরির জন্য কিংবা উদ্যোক্তা হওয়ার জন্য আরও অনেক অনেক যোগ্যতার দরকার হয়। সো ঢাকা ভার্সিটিতে চান্স পেতে হলে তোমাকে ইংলিশ, বাংলা আর সাধারণ জ্ঞান, এই 3টাতে দক্ষ হলেই হবে। এটার জন্য এখন থেকে প্রিপারেশন নাও। গ্রামারের বেসিকটা অনেক ভালো যাতে হয়,
বাংলা ব্যাকরণটা যাতে অনেক ভালো হয়, সব কিছু বুঝে বুঝে পড়বে, পত্রিকা পড়বে, MP3 কিনে আনতে পারো ঢাকা থেকে যাতে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স জানতে পারো, এবং আশেপাশের রাজনীতি নিয়ে একটুখানি চোখ কান খোলা রাখবে। তাহলে দেখবে ঢাকা ভার্সিটিও হচ্ছে, তুমি নিজেও অনেক কিছু জানতে পারছো, সবসময় ভালো করতে পারবে। ওকে, আসসালামু আলাইকুম আপু। ফার্স্ট অফ অল ইউ আর মাই আইডল। আমি আপনাকে ফার্স্ট টাইম দেখছিলাম 6 সিজন হোটেলে। তো ওখানে আমি একটা সেমিনারে গিয়েছিলাম, তখন দেখেছিলাম আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেন। তো আপনি এত সুন্দরভাবে গুছিয়ে কিভাবে কথা বলেন এটা যদি বলতেন। বাবা আমি তোমাকে দেখতে পাইনি এখন, আমি তোমাকে খুঁজছি। আচ্ছা আমি কিভাবে কথা বলি, হ্যাঁ এটাই তো আমার পেশা হয়ে গেছে এখন। কিন্তু আমি ভাবিনি আসলে যে এত তাড়াতাড়ি এটা আমার পেশা হয়ে যাবে। কিভাবে কথা বলি, এটা তো একটা বড় প্রশ্ন। কিভাবে কথা বলি আমি আসলে জানি না। তুমি আমাকে বললো তো যে আমার কি ভালো লাগে তোমার, বলো দেখি আমার কথার, তাইলে আমি বলতে পারবো। আমার কথার কি ভালো লাগে, তোমার কথা কখন সুন্দর লাগে শুনতে, সেটা হচ্ছে তোমার যদি উচ্চারণটা ঠিক থাকে আর তুমি যদি নিজের একটা স্টাইল তৈরি করতে পারো, তাই না? সো উচ্চারণ জানাটা খুবই বেসিক, সেটা তুমি উপস্থাপক হলেও না হলেও, তাই না? আমাদের বাংলা ভাষা যেটা আছে সেটা তো শুদ্ধ করে আমাদের জানা উচিত। সো ভাষাটা সবাই উচ্চারণ ঠিক করবে। আমি দেখেছি তোমাদের যে প্ল্যানিং আছে সেখানে তোমাদের উচ্চারণ ঠিক এবং সুন্দর করে কথা বলার একটা ব্যাপার আছে। আর উপস্থাপনের বেলায় একটু স্টাডি করতে পারলে সেটা মনে হয় মানুষের কাছে আরও ভালো লাগে, অর্থাৎ গুছিয়ে কাজটা করা, একটু পড়াশোনা করা, যে বিষয়ে কথা বলতে যাচ্ছ সে বিষয়ে একটু জানা। দেখো আমি তোমাদের সাথে কথা বলার আগে কয়েকটা পয়েন্ট এখানে লিখেছি। সো দ্যাটস মাই প্রিপারেশন। সো যখনই যা করবে তার আগে একটুখানি স্টাডি, একটুখানি প্রিপারেশন যদি করো সেই জিনিসটা সুন্দর হবে। আর উচ্চারণটা ইজ আ ভেরি বেসিক, মানে তুমি যখন বানান করার সময় যেমন অ আ ক খ না জানলে হবে না, কথা বলার সময় সঠিক উচ্চারণটা না জানলেও হবে না। এই তো, থ্যাংক ইউ।